আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে উচ্চতর গণিতের মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় অসীম ধারা। এই অসীম ধারা সপ্তম অধ্যায়ের একটি আমাদের এই অধ্যায় থেকে আমার সৃজনশীল এবং এমসিকিউ বোর্ড কোশ্চেন এসে থাকে। তো আজকে আমরা এই অধ্যায়টির বেসিক টু অ্যাডভান্স শিখব এবং শুরু থেকে কিভাবে এই অধ্যায়টা আমরা প্রো হতে পারি এই অধ্যায়ের উপর, এই জন্য আজকে আমরা এইটা শিখব। আজকে তোমার জন্য এই ভিডিওটি যথেষ্ট যদি শিখতে চাও। আমরা খেয়াল করি, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে অসীম ধারা। অসীম মানে আমরা কি বুঝি? অসীম মানে হচ্ছে যার কোনো সীমা নাই, অসীম, অনন্ত, ইনফিনিটি, যার কোনো সীমা নাই। এবং ধারা মানে কি? ধারা মানে হচ্ছে অনুক্রমের ভিতরে প্লাস অথবা মাইনাস দিয়ে ডট ডট আকারে যেটা লেখা হয়। অর্থাৎ আমরা একটু খেয়াল করি যে 1, 2, 3, 4 ডট 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 দিলাম। তারপর আমি দিলাম, মনে করেন যে 2, 4, 8, 16 ডট 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 দিয়ে দিলাম। তো আমার এগুলা হচ্ছে একটা অনুক্রম, এটা একটা অনুক্রম আকারে আছে। এটা কি আকারে আছে? অনুক্রম। তারপর নিচে কি আছে? অনুক্রম। অনুক্রম মানে কমা আকারে আছে, অনুক্রম হয়ে আছে এইগুলা। তো এই দুইটা অনুক্রম, এই দুইটা অনুক্রমের ভিতরে যখন আমি প্লাস চিহ্ন দিয়ে দিব, প্লাস অথবা মাইনাসও থাকে, প্লাস অথবা মাইনাস চিহ্ন যখন আমি দিয়ে দেব, প্লাস দিলাম, এখানে প্লাস দিলাম, এখানে প্লাস দিলাম, তখন এটা হয়ে গেল একটা ধারা। তখন এটা একটা হয়ে গেল ধারা। আগে ছিল কি? অনুক্রম, এখন হলো এটা ধারা। আগে ছিল অনুক্রম, এখন হয়ে গেল ধারা। ঠিক সেমভাবে এটা একটা হয়ে আছে অনুক্রম। এই অনুক্রমটাকে আমরা ধারা বানাবো। তাহলে মিডিলে কি থাকে? প্লাস অথবা মাইনাস। প্লাস দিয়ে আমরা এখানে প্লাস দিয়ে দিলাম, এগুলোতে প্লাস দিয়ে দিলাম। তাহলে এটা অনুক্রম থেকে এটা কি তৈরি হলো? অনুক্রম থেকে তৈরি হলো এটা একটা ধারা। এটা একটা ধারা। তাহলে আমরা ধারা মানে কি বুঝতে পারলাম? যে অনুক্রমের সাথে কমা যেগুলো আছে, কমার স্থানগুলোতে প্লাস অথবা মাইনাস দিয়ে ডট 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 আকারে এটা একটা ধারা। এটা একটা ধারা। তো এই ধারাটি দেখেন যে 2 + 4 + 8 প্লাস কি 16 অর্থাৎ 16 প্লাস ডট 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 চলে গেছে। অর্থাৎ এটা কত পর্যন্ত গেছে? এটার কি কোনো সীমা আছে? এটার কোনো সীমা নাই। তাহলে যেটার কোনো সীমা নাই সেটাই হবে কি? সেটা হবে আমার অসীম ধারা। অর্থাৎ যার কোনো সীমা নাই সেটা হচ্ছে আমার অসীম ধারা। যার কোনো ইনফিনিটি পর্যন্ত, অনন্ত পর্যন্ত চলতে থাকলো, এটাকে বলা হচ্ছে যে অসীম ধারা। তো এই যে আমার অনুক্রম থেকে ধারা তৈরি হচ্ছে, এই ধারার আবার প্রকারভেদ আছে। এই ধারার আবার কি আছে? প্রকারভেদ আছে। অর্থাৎ ধারা মানে কি? ধারা মানে হচ্ছে যে পাশাপাশি কয়েকটা সংখ্যা প্লাস অথবা মাইনাস দিয়ে অনুক্রম থেকে ধারা তৈরি হলো। এই ধারার প্রকারভেদ আবার দুইটা। অর্থাৎ একটা হলো আমার যে গুণোত্তর ধারা, আর একটা হচ্ছে সমান্তর ধারা। আমার বোর্ডে এখানে টপিকগুলো লেখা আছে যে একটা হচ্ছে কি সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আমাকে এই টপিকগুলো এখন বুঝতে হবে। গুণোত্তর ধারা মানে কি আর সমান্তর ধারা মানে কি, এই টপিক যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা এখন শিখবো যে সমান্তর ধারা। এখন আমরা শিখবো যে সমান্তর ধারা। তো সমান্তর ধারা মানে হচ্ছে সেই ধারা যে ধারার সমান্তর ধারা মানে হচ্ছে সেই ধারা যে ধারার ডিফারেন্সিয়েশন অর্থাৎ পার্থক্য দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। অর্থাৎ তার আগের পদটা, দ্বিতীয় থেকে তার আগের পদটা বিয়োগ দিব, তারপরে তৃতীয় থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিব, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ দিব। অর্থাৎ প্রতি ক্ষেত্রে যদি ধারাটার সাধারণ অন্তর অর্থাৎ কি ডি এর মান অর্থাৎ ডিফারেন্সিয়েশন অর্থাৎ পার্থক্য ডিফারেন্ট, যদি বিয়োগফলটা সেম 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 থাকে অর্থাৎ সমান হয়, তাহলে সেই ধারাটা বলবো আমরা সমান্তর ধারা। অর্থাৎ আমরা একটা বোর্ডে লিখি, যে বোর্ডে একটা আমরা ধারা লিখি 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 চলে গেল। অর্থাৎ তাহলে আমি এই যে ধারাটা লিখেছি, এই ধারার ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি,
এটা একটা ধারা, এবং এই ধারা হচ্ছে অসীম ধারা। কি অসীম, যার কোনো শেষ নেই, ডট 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 চলে গেছে। তো এই ধারাটির প্রথমে যেটা থাকে, অর্থাৎ প্রথম পদ হচ্ছে এটা, আমরা এটা জানি, দ্বিতীয় পদ হচ্ছে এটা, তৃতীয় পদ হচ্ছে এটা, চতুর্থ পদ হচ্ছে এটা, দিয়ে আমার ডট 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 দিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে কি দ্বিতীয় পদ, এটা কি আমার তৃতীয় পদ, তাহলে এটা কি আমার এইটা চতুর্থ পদ। তো এই পদে ডট ডট দিয়ে দিয়েছে, তো এটা একটা ধারা আকারে আছে। তো আমার এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এটা আমরা বুঝবো কেমনে? আমি বলেছি যে সমান্তর ধারার ক্ষেত্রে প্রতি মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তৃতীয় পদ, তাহলে তার আগেরটা কী হবে দ্বিতীয় পদ, তাহলে তৃতীয় মাইনাস প্রথম না দ্বিতীয়, চতুর্থ মাইনাস তৃতীয়। এই যদি পার্থক্যটা সেম হয়, অর্থাৎ বিয়োগফলের মান যদি মানে সেম মানে একই হয়, তাহলে সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে আমার সমান্তর ধারা। তাহলে আমরা এখানে দেখি আমার দ্বিতীয় পদ আছে 4, দ্বিতীয় পদ কি আছে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান কত আসছে, দ্বিতীয় পদ মানে কত এখানে 4, তাহলে 4 মাইনাস প্রথম পদ মানে কত 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত 2। এবার দেখি তো, এবার তৃতীয় থেকে দ্বিতীয়তে আসি, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তৃতীয় থেকে দ্বিতীয় আসি আমরা, তাহলে কি বুঝতে পারছি, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তাহলে তৃতীয় পদে আমার কি আছে 6, দ্বিতীয় মাইনাস দ্বিতীয় পদে আমার আছে 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2 হয়। আবার দেখি তাহলে চতুর্থ থেকে কি বাদ দেবো, চতুর্থ পদ বিয়োগ কি তৃতীয় পদ, তার আগের পদটা বাদ দিব, তো তৃতীয় পদ, তাহলে কত হচ্ছে 8 মাইনাস 6, তাহলে 8 মাইনাস 6 মানে 2, অর্থাৎ আমি প্রতি ক্ষেত্রে আমি পাচ্ছি 2, অর্থাৎ আমি বিয়োগ করে প্রতি পদে পাচ্ছি 2, অর্থাৎ আমার প্রতি দেখতে পাচ্ছি পার্থক্যর মানটা 2 2 2 করে যাচ্ছে। তাহলে ডিফারেন্সিয়েশনের মানটা 2 2 করে যাচ্ছে, তার মানে এটা কোন ধারা, সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রেই কিন্তু আমার পার্থক্যর মানটা সেম হয়। আর পার্থক্য করতে হবে তোমার যে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিতে হবে, মানে তার আগেরটা। এখন আপনি যদি তৃতীয় ধরে কাজ করেন তাহলে তৃতীয় মাইনাস তার আগেরটা অর্থাৎ দ্বিতীয়। আপনি চতুর্থ ধরতে পারেন, চতুর্থ মাইনাস তাহলে তৃতীয়, যেটা ধরবো ওইটা থেকে তার আগেরটা বিয়োগ হবে, দিয়ে যদি আমার মানটা সেম পাই প্রতি ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে আমার সমান্তর ধারা। এটা হচ্ছে আমার সমান্তর ধারা। তাহলে আমাকে ধারা চিনতে হবে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা। আমরা সমান্তর ধারা চিনতে পারলাম যে প্রতি ক্ষেত্রে পার্থক্য ডি এর মান হচ্ছে আমার কি হবে সেম হবে। এবার আমাকে জানতে হবে যে গুণোত্তর ধারা। এবার আমরা শিখবো যে গুণোত্তর ধারা মানেটা কি, গুণোত্তর ধারা মানেটা কি। তো আমার গুণোত্তর ধারা মানে হচ্ছে যে গুণোত্তর ধারা হলো সেই ধারা যার দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয় পদ, চতুর্থ পদ ডিভাইড বাই তৃতীয় পদ, অর্থাৎ আমার সমান্তর ধারার ক্ষেত্রে হয় বিয়োগ, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে কি ভাগ হবে, ভাগ অর্থাৎ অনুপাত হবে, ভাগ হবে। তো ভাগটা হবে কি দ্বিতীয় ডিভাইড বাই প্রথম। যদি আমি চতুর্থ ধরি তাহলে চতুর্থ, তাহলে তার আগেরটা কত তৃতীয়, তাহলে চতুর্থ ভাগ তৃতীয় পদ, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, মানে গুণোত্তর ধারা বুঝতে পারবো। তো যদি আমার সাধারণ অনুপাতের মানটা যদি প্রতি ক্ষেত্রে সেম আসে, তখনই আমি বলতে পারবো এটা হচ্ছে আমার কি ধারা গুণোত্তর ধারা। অর্থাৎ আমি একটা এখানে ধারা লিখি, একটা ধারা আমি এখানে লিখি যে এখানে আমি একটা ধারা লিখেছি এখানে, এ একটা ধারা। তো এই ধারাটির প্রথম পদ কি, প্রথম পদ হচ্ছে +3, দ্বিতীয় পদ হচ্ছে +6 মানে 6, তৃতীয় পদ হচ্ছে 12, আর কি চতুর্থ পদ হচ্ছে 24। এই ধারাটির আমার চিনতে হবে এটা গুণোত্তর না সমান্তর। তো গুণোত্তর হতে গেলে আমার কি হয় অনুপাত
কি হয়, সমান হয়। তো আমরা এখানে একটা খেয়াল করি যে এখানে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, তাহলে কত আসছে, দ্বিতীয় পদ ডিভাইড বাই, তাহলে কি 6/3 সমান কত আসছে 2। এবার আমরা খেয়াল করি, তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয়, মানে তৃতীয়র আগে দ্বিতীয় সমান কত আসছে, তৃতীয় মানে কত 12 ডিভাইড বাই দ্বিতীয় মানে 6, তাহলে 2 আসছে। এবার দেখি তো চতুর্থ পদ ডিভাইড বাই তৃতীয় পদ, তাহলে চতুর্থ পদ আমার কত হচ্ছে 24 ডিভাইড বাই 12 সমান 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে অনুপাতের মানটা সেম আসছে। তাহলে আমার মনে রাখতে হবে যে যেটা হবে গুণোত্তর ধারা, সেই ক্ষেত্রে আমার কি হবে, প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাতের মান অর্থাৎ আর এর মানটা হবে কি হবে, সেম হবে। তাহলে সেটা বলতে পারবো আমি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আর সমান্তর ধারা আমাদের শেষ হলো। তো সমান্তর ধারাতে কি হয়, আমার পার্থক্যর মানটা সেম হয়, কিন্তু যেটা হচ্ছে আমার গুণোত্তর ধারা সেটাতে আমার কি হবে, সেটাতে আমার অনুপাত অর্থাৎ ভাগ, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, তৃতীয় পদ ডিভাইড বাই কি পদ, দ্বিতীয় পদ, মানে এইভাবে করে যদি আমার সেম আসে তাহলে সেটা গুণোত্তর, আর যদি বিয়োগফল যদি সেম আসে তাহলে সেটা সমান্তর। এভাবে করে আমাকে অঙ্কগুলো করতে হবে। তো আমরা একটু খেয়াল করি, এবার আমাদের শিখতে হবে যে আমরা শিখলাম গুণোত্তর ধারা কি, এবার আমাকে শিখতে হবে এবার আমরা চলে আসি যে আমাদের এখানে কি বলেছে যে গুণোত্তর ধারার n-তম পদ, অর্থাৎ আমাদের উচ্চতর গণিতে সমান্তর ধারা নিয়ে কোনো আলোচনা করেনি, সেজন্য আমাকে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু আমাকে উচ্চতর গণিতে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করেছে, সেজন্য আমরা চলে যাব এখন গুণোত্তর ধারাতে। তো গুণোত্তর ধারার n-তম পদ কি, গুণোত্তর ধারার n-তম পদ কি, গুণোত্তর ধারার n-তম পদের একটা সূত্র আছে। অর্থাৎ আমার যদি একটা ধারা থাকে যে ওই ধারাটা হচ্ছে যে মনে করেন 4 + 8 + 16 + 32 প্লাস ডট 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 চলে গেল, এই একটা আমার ধারা। এই ধারাটির প্রথম পদ 4, দ্বিতীয় পদ কত 8, তৃতীয় পদ 16, চতুর্থ পদ কি 32। এই পদগুলোর ভিতরে আমার n-তম পদ মানে কি বোঝায়, এখানে ডট 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 চলতেই থাকলো, এটার কোনো সীমা নাই, মানে ইনফিনিটি, অর্থাৎ যার কোনো মানে সীমা নাই, কত পর্যন্ত গেছে মানে অসংখ্য। তো এই ধারাটার ভিতরে n-তম পদ এর সূত্রটা মানে হচ্ছে যে আমার 1তম, 2তম, 3তম, 4তম আমি জানি, কিন্তু আমাকে যদি বলে যে 20তম পদ কত হবে, আমাকে যদি বলা হয় যে 20তম পদ কত হবে, তখন 20তম জায়গাতে কি আছে, যেমন একে আছে 4, 8, 16, 32, এরকম করতে 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 তো 20তম তো আছে। তো আমি যদি এই 20তমর মানটা এইভাবে নির্ণয় করি, 32, 32-এর পরে হবে 64, 64-র পরে হবে 128, এভাবে নির্ণয় করতে গেলে অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে, এবং তাও আমার শেষ হবে না অঙ্কটা। সেজন্য একটা সূত্র আছে যে আমাকে উন্মুক্তম বা এততম পদ বের করার, ওই সূত্রটা হচ্ছে যে আমরা সুন্দরভাবে এটা তুলি যে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে আমার ar⁴n-1, ar⁴n-1, এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রর প্রথম পদ মানে হচ্ছে এ, প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। প্রথম পদ মানে হচ্ছে এ, প্রথম পদ মানে হচ্ছে এ, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত মানে হচ্ছে আর কে সাধারণ অনুপাত দ্বারা প্রকাশ করা হয়, আর কে হচ্ছে সাধারণ অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। আর কততম পদ মানে হচ্ছে n, কততম পদ মানে হচ্ছে n, এটা হচ্ছে আমার সূত্র, ar⁴n-1, এ মানে হচ্ছে আমার প্রথম পদ, আর মানে হচ্ছে আমার সাধারণ অনুপাত, এবং n মানে হচ্ছে কততম পদ। তো ar⁴n-1 এটা সুন্দরভাবে খাতায় লিখতে হবে। আপনি যদি ভিডিওটা দেখেন সুন্দরভাবে এটা আপনাকে লিখতে হবে, না তো আপনার হবে না। আপনি সুন্দরভাবে আস্তে আস্তে ভিডিওটা
মানে স্কিপ করে আস্তে 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 দেখবেন, তাহলে আপনার এটা সুন্দরভাবে হয়ে যাবে, আপনার কোথাও কোনো পড়াশোনা লাগবে না। এই ভিডিওটাই আপনার জন্য যথেষ্ট। আমরা এখানে a r⁴n−1 লিখেছি। এবার আমরা আসি যে এই ধারাটার যদি বলা হয় আমাকে প্রথম পদ কি, প্রথম পদ কি, তাহলে আমরা কি লিখবো a⁴n−1। তাহলে যদি ধারাটার প্রথম পদ চাই, তাহলে প্রথম পদে n এর মান কত, প্রথম পদ, তাহলে একতম পদ, একতম n এর মান কত 1। তাহলে প্রথম পদ দেখি এ মানে তো আর মানে আর, n মানে কি 1 - 1, তাহলে a⁴ 1 থেকে 1 বাদ দিলে হয় 0। তাহলে r⁴ মানে কি, কোনো সংখ্যার উপর 0 থাকলে 1 হয়, তাহলে কি তাহলে এই যে আছে এটা আমার এখানে প্রথম পদটা কি, একটা ধারার প্রথম পদ হচ্ছে আমার প্রথম পদ হচ্ছে তারপরে এই ধারাটার দ্বিতীয় পদ কি আসছে দেখি তো আমরা, a⁴ দ্বিতীয় পদ, তাহলে n-1, তাহলে দ্বিতীয় পদ মানে কি a⁴ 2-1, তাহলে প্রথম দ্বিতীয় পদ a⁴1 লিখতে হয় না, 1 লিখতে হয় না। এবার যদি আমাকে, তাহলে আমার দ্বিতীয় পদ হচ্ছে ar, ধারাটার দ্বিতীয় পদ ar, ধারাকে প্লাস চিহ্ন যেহেতু লেখা হয় সেজন্য আমরা প্লাস ar দিলাম। এবার যদি আমাকে বলে যে তৃতীয় পদ, তাহলে a⁴n−1 সমান a⁴, তৃতীয় পদ মানে 3-1 সমান ar²। তাহলে ধারাটা হচ্ছে তারপরেরটা ar² প্লাস, এবার আমাকে যদি বলা হয় যে তারপরের এটা কত, তাহলে a⁴ কি বলবো n-1 সমান a⁴ 4-1 সমান a⁴³ তাহলে ar³ প্লাস ডট 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 ডট, এভাবে আমার চলতে থাকলো। এটাই হলো আমার গুণোত্তর ধারার মূল। গুণোত্তর ধারার মূল হচ্ছে এটা। গুণোত্তর ধারার প্রথম পদ দ্বিতীয় পদ ar, তৃতীয় পদ ar², চতুর্থ পদ ar³ প্লাস ডট 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 করে চলে গেলো। এটা হচ্ছে আমার গুণোত্তর ধারা। এটাই গুণোত্তর ধারার হচ্ছে সমীকরণ। এই সমীকরণ থেকে আপনাকে অঙ্ক করতে হবে। প্রথম পদ মানে n এর মান 1, দ্বিতীয় পদ মানে n এর মান 2, তৃতীয় পদে n এর মান কত 3, চতুর্থ পদে n এর মান 4, এভাবে করে আবার চলতে থাকলো ধারাটা। এবং গুণোত্তর ধারার এটাই হচ্ছে আমার সমীকরণ। এভাবে গুণোত্তর ধারা এসে থাকে এবং এই সমীকরণ থেকে আমাকে অঙ্কগুলো মিলাতে হয়, অঙ্কগুলো করতে হয়। তো আমরা গুণোত্তর ধারার সব কিছু বুঝতে পারলাম, গুণোত্তর ধারার সমীকরণ বুঝতে পারলাম, গুণোত্তর ধারার আমার কততম পদের সূত্রটা, n-তম পদের সূত্রটা আমরা বুঝতে পারলাম, a⁴n−1। এবার মানে হচ্ছে আমার প্রথম পদ, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, আর n মানে হচ্ছে কততম পদ। এগুলো আমরা বুঝতে পারলাম। এইগুলা থেকেই আমার সূত্র আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে এবং এই প্রশ্নগুলো আমার পরীক্ষাতে থাকবে। তাহলে আমাকে যদি একটা প্রশ্ন করা হয়, যে কোনো একটা অঙ্ক দিল, অঙ্ক দিয়ে যদি আমাকে বলে যে আর এততম পদ কত বা এততম পদ কত, তাহলে আমরা ঠিক অঙ্কের নিয়ম অনুসারে করবো। কীভাবে করব? সুন্দরভাবে যদি আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়, যে দিল, যে বলছে যে এই প্রশ্নটা দিয়ে আমাকে বলছে যে মনে করো যে একটা দিল, মনে করো 4 + 8 + 16 + 32 প্লাস ডট 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 এইভাবে চলে আলো দিয়া বলছে আমার এই ধারাটির কি তম, ধারাটির 10তম পদ কত, 10তম পদ কত, ধারাটির 10তম পদ কত। এই ধারাটি প্রশ্ন করলো যে এই ধারাটির 10তম পদ কত। তাহলে আমরা কি করব? সুন্দরভাবে আমরা লিখব গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান কত 4, প্রথম পদ a সমান 4 দিব, দিয়ে গুণোত্তর ধারাটির কি সাধারণ অনুপাত লাগে। গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত r = কি হয়, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, তাহলে 8/4 সমান কত 2। সাধারণ অনুপাত কত, আর মানে হচ্ছে 2 পেয়ে নিলাম, রেজাল্ট পেয়ে নিলাম। এবার অতএব গুণোত্তর ধারার n-তম পদ a⁴n−1, তাহলে গুণোত্তর ধারার 10তম পদ কত হবে, 10তম পদ কত হবে সমান a মানে কত, a মানে হচ্ছে 4 গুণিত r মানে কত, r মানে হচ্ছে 2, n মানে কত, n মানে 10 - 1 সমান 4 × 2⁹
সমান 4 গুণিত 2⁹ মানে কত 2 এর উপরে 9 পাওয়ার। তাহলে 2 এর উপর 9 যদি আমি পাওয়ার দিই তাহলে আমার কত আসবে অ্যান্সার, আমি এই অ্যান্সারটা বসিয়ে দেবো, তারপরে যেটা আসবে এটাই আমার অ্যান্সার। এভাবে আমার অঙ্ক করতে হবে, যাই থাকুক যেটাই থাকুক, যত ভগ্নাংশ থাকুক, আমার অঙ্ক ঠিক এইভাবে করতে হবে। তাহলে আমার অঙ্ক প্রতিটা মিলবে এবং আমি পারবো, পরীক্ষাতে পারবো। পরীক্ষাতে আমার এই ধরনের কি এমসিকিউ থাকতে পারে, অথবা আমার ক বা শর্ট প্রশ্ন যেটা থাকে, শর্ট প্রশ্ন আমার এরকম থাকতে পারে। আমার ধারা যতই কঠিন দেখ, আমরা ঠিক আমাদের নিয়ম রুলসটা আমরা ঠিক রাখবো, তাহলে আমার সব কিছু হয়ে যাবে। এরকম করে আমার অঙ্কগুলা করতে হয় ইন্দু অঙ্কতে। যা যা দেখ না কেন, যে কোনো ধারা বানিয়ে দেখ না কেন, আমার অঙ্কের আমি এটা মনে রাখবো, তাহলে আমার সব কিছু হয়ে যাবে। তো এবার আমরা শিখব গুণোত্তর ধারার কি শিখব, গুণোত্তর ধারার কি n সংখ্যক পদের সমষ্টি, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আমরা শিখব। তো আমাদের গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি মানে হচ্ছে যে ধারাটা দেওয়া থাকবে ওই ধারাটার মোট সমষ্টি মানে যোগফল কত। তো আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, আমরা যেহেতু এটা করছি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, সেজন্য আমাকে আগে সর্বপ্রথম একটা ফর্মুলা মনে রাখতে হবে যে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র, সমষ্টি Sn সমান a ইন্টু r⁻n−1 ডিভাইড বাই r−1। আবার আর একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি Sn সমান a ইন্টু 1−r⁻n ডিভাইড বাই 1−r। তো এই দুইটা সূত্র হচ্ছে আমার কার গুণোত্তর ধারার n সংখ্যক পদের সূত্রটি হলো এইটা, Sn = a ইন্টু r⁻n−1 ডিভাইড বাই r−1, আর Sn সমান a ইন্টু 1−r⁻n ডিভাইড বাই 1−r। এটা হচ্ছে আমার গুণোত্তর ধারার সূত্র সমষ্টির। তো এই দুটা সূত্র আমরা কখন কোনটাতে প্রয়োগ করব, যখন আর এর মানটা কার গ্রেটার দেন বড় হবে 1 এর চেয়ে, তখন আমরা এটা ইউজ করব। আর মানে কি, আর মানে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতের মান যদি বড় হয় কার চেয়ে 1 এর চেয়ে, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। যদি সাধারণ অনুপাতের মান যদি ছোট হয় 1 এর চেয়ে, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। অর্থাৎ যদি আমার সাধারণ অনুপাতের মান অর্থাৎ আর এর মানটা যেটা আমরা পাবো প্রশ্নে, ওই মানটা যদি আমার 1 এর চেয়ে কি হয় ছোট হয়, 1 এর চেয়ে ছোট হলে আমরা এই সূত্র ফেলে দেবো। আর যদি 1 এর চেয়ে বড় হয় আর এর মানটা, তাহলে উপরের সূত্রটাতে ফেলে দেবো। এটা হচ্ছে আমার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। এই দুটা সূত্র আমরা সুন্দরভাবে খাতা নিয়ে সুন্দরভাবে ইনক্লুড করে নেব, খাতা দেখব আর সুন্দরভাবে আমার খাতাতে লিখবো। এভাবে করে যদি আমি ক্লাসটা দেখি তাহলে আপনার A to Z কাভার হয়ে যাবে। এবং আমরা বেসিক টু অ্যাডভান্স নিয়ে আলোচনা করছি। এই বেসিক টু অ্যাডভান্স ক্লাসটিতে আপনি যদি খাতা কলম নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ক্লাসটি দেখেন, আপনার A to Z কাভার হয়ে যাবে। সো আপনাকে n সংখ্যক সূত্রটি খাতায় সুন্দরভাবে লিখে রাখতে হবে। দেন এবার আপনার কাজটা কি, এবার আপনাকে সূত্র প্রয়োগ করা জানতে হবে, সূত্রের ব্যবহারগুলো জানতে হবে। তো আমার যদি একটা প্রশ্ন দেয় আমাকে মন মতো, যে মনে করেন যে আমাকে একটা প্রশ্ন দিয়েছে যে এই প্রশ্নটা আমাকে দিয়েছে মনে করেন, তাহলে আমরা কিভাবে করব এই প্রশ্নটা। গুণোত্তর ধারার আমাকে যদি প্রশ্ন বলে যে আমাকে একটা ধারা দিয়েছে মনে করেন, যে ওই ধারাটা মনে করেন যে বলছে যে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস ডট 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 এটা দিয়েছে, দিয়া বলছে আমার ধারাটির কি, ধারাটির 10তম পদের কি সমষ্টি নির্ণয় করো। সমষ্টি কত? 10তম, 10টা আমি ইংলিশে লিখি, 10তম পদের সমষ্টি কত। তাহলে
আমাকে সর্বপ্রথম আগে সুন্দরভাবে প্রশ্নটা করতে গেলে আমাকে প্রথম পদ আগে গুণোত্তর ধারার কি লিখতে হবে, ধারার প্রথম পদ কি a ইজ ইকাল টু 1/3, সাধারণ কি সাধারণ অনুপাত লিখতে হবে, সাধারণ অনুপাত আর সমান কত, এটা ডিভাইড বাই এটা, তাহলে 1/3 স্কোয়ার ডিভাইড বাই 1/3 স্কোয়ার ডিভাইড বাই কী হবে 1/3 সমান 1/3 স্কোয়ার গুণিত উল্টে, হেডলাইনে গোল দিন নেই, এটা উল্টে যায়, তাহলে 3/1 মানে 3 সমান কী হবে, একটা 3 কেটে দিলে আমার থাকবে 1/3। 1/3 মানটা কি অনের চেয়ে ছোট না বড়, অনের চেয়ে ছোট, এটা কি অনের চেয়ে কি ছোট, অন হচ্ছে আমার বড়, তাহলে এই অনের চেয়ে যেহেতু ছোট সেজন্য আমাকে এখন সূত্র ফেলতে হবে কোনটা, উপরেরটা না নিচেরটা, আর এর মান অনেক চেয়ে ছোট, আর এর মান অনেক চেয়ে ছোট, তাহলে উপরেরটা না নিচেরটা, আর এর মান অনেক চেয়ে ছোট হলে নিচের সূত্রটা ফেলতে হবে। তাহলে সুন্দরভাবে আমি কি লিখব, যে এখানে সমষ্টির সূত্রটা আমি এখানে সুন্দরভাবে লিখব, সমষ্টির সূত্রটা গুণোত্তর ধারা সমষ্টি হলো এস এন সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর, সমান নিচে সমান দিব, এ মানে কত, এ মানে হচ্ছে 1/3 ঘিরে দেয় 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, তো আর এর মান কত, আর এর মান 1/3, তার উপর এন মানে কত, যেহেতু এখানে প্রথম বন্ধনে এসে এটা আমরা দ্বিতীয় বন্ধনে দিয়ে দিব, এন এর মান হচ্ছে 10, তাহলে 10 বসাই দিব সুন্দরভাবে দ্বিতীয় বন্ধনে ক্লোজ, ডিভাইড বাই 1 মাইনাস আর, 1 মাইনাস আর মানে হচ্ছে 1/3 সমান নিচে সমান দিব, এভাবে করে আমরা সুন্দরভাবে 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 10 ডিভাইড নিচে লসাগু নিব, সুন্দরভাবে আমরা এটা সমাধান করব, সুন্দরভাবে আমরা সমাধান করব, তাহলে আমার এন সংখ্যক পদের সমষ্টি বের হয়ে যাবে, এবং প্রতিটা অঙ্কের এন সংখ্যক পদের সমষ্টির এই ক্ষেত্রে আমার করতে হবে। যদি আমি প্রতি ক্ষেত্রে এইরকম অঙ্ক করে থাকি তাহলে আমার অঙ্ক মিলিয়ে যাবে, এবং হুবহু আমি করতে পারবো, সেটা আমার যেটাই থাকুক, যে কোনো থাকুক না কেন, যে ধারায় থাকুক না কেন, আমি যদি এইটা পারি, এই কোয়ালিটিটা বুঝতে পারি, তাহলে আপনার সমস্ত অঙ্ক বোঝা শেষ, এবং এই কোয়ালিটিটাই আপনার মেন। আপনার যদি শেখার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে অঙ্ক। যদি অঙ্ক না বুঝতে পারেন তাহলে আপনার কিছুই হবে না, দিন শেষে আপনি ধরা খাবেন। সেজন্য আপনাকে অঙ্ক ভালো রেজাল্ট করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি অঙ্কতে ধরা খাবেন, খেতে হবে। সামনে আপনার পরীক্ষা, এসএসসি 26 ব্যাচ, তাদের সামনে পরীক্ষা, তারা যদি ভালো মতো না প্রিপারেশান নেয় এগুলাতে তারা ধরা খাবে। এবং আমার প্রতিটা ক্ষেত্রে আমরা এন সংখ্যক পদের সমষ্টি ঠিক একই নিয়ম, আমরা এভাবেই করব, প্রত্যেকটার এন সংখ্যক পদের সমষ্টি আমরা এভাবেই করব, তাহলে আমার অঙ্কগুলা হয়ে যাবে। তো আমাদের এবার আসি আমরা অসীমতক সমষ্টি। অসীম মানে কি, যার কোনো শেষ নাই, তাহলে অসীমতক সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব, অসীমতক সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব। তো আমরা একটু খেয়াল করি, অসীমতক সমষ্টিতে অসীমতক সমষ্টি তখনই থাকবে যখন কি হবে, আর এর মান অনের চেয়ে ছোট হবে। তাহলে অনের চেয়ে যদি ছোট হয় তাহলে কি হবে, অনের চেয়ে ছোট হলে অসীমতক সমষ্টি থাকবে। এটা আমার হচ্ছে মেন সূত্র, এটা মনে রাখতে হবে। অনের চেয়ে যদি আর এর মানটা কি হবে, ছোট হয়, তাহলেই অসীমতক সমষ্টি থাকবে, যদি না থাকে তাহলে অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে আমাদের অসীমতক সমষ্টির সূত্রটা কি, অসীমতক সমষ্টির সূত্রটা হচ্ছে যে a বাই 1 মাইনাস আর, আর তখনই থাকবে যখন থাকবে আর এর মানটা অনেক চেয়ে কী হবে, ছোট হবে, আর এর মানটা অনেক চেয়ে ছোট হবে। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমার সূত্রটা প্রযোজ্য। অসীমতক সমষ্টি হচ্ছে এস ইনফিনিটি সমান, আমরা দিই এস ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস আর, আর কি 1 ইজ লেস দ্যান আর ইজ লেস দ্যান 1 হবে, হতেই হবে, না হলে সেটার অসীমতক সমষ্টি থাকবে না। এখন আমাকে যদি প্রশ্ন যে কোনো দেয় আমরা প্রয়োগ কীভাবে করব, তাহলে আমাকে যদি একটা ধারা দেয়
যে এই ধারাটির আপনি অসীমতক সমষ্টি বের করেন। আপনাকে প্রশ্নে যদি বলে যে এই ধারাটির অসীমতক সমষ্টি বের করেন, তাহলে আমরা ধারাটির অসীমতক সমষ্টি কিভাবে বের করব? সুন্দরভাবে আমাকে যদি বলে যে এই ধারাটির অসীমতক সমষ্টি বের করেন, তাহলে আমরা একটা ধারা লিখি যে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো, এটা আমাকে বলেছে প্রশ্নে। তাহলে আমরা কি করব? সুন্দরভাবে আগে ধারাটির কি নির্ণয় করব? প্রথম পদ, সর্বপ্রথম কাজ, এটা ফরজ কাজ। প্রথম পদ এর সমান কত? 1। ধারাটির কি সাধারণ অনুপাত আর সমান কি 1/2 ডিভাইড বাই 1। তাহলে কি হবে? 1/2 হবে। 1/2 কি 1 এর চেয়ে ছোট না বড়? আর তাহলে কি হচ্ছে 1/2 কি আর এর মানটা 1 এর চেয়ে ছোট না বড়? আর এর মানটা আমরা দেখতেছি 1/2, 1 এর চেয়ে কি ছোট, তাহলে কি অসীমতক সমষ্টি থাকবে। তাহলে অতএব আর এর মান যেহেতু কি 1 এর চেয়ে ছোট, অতএব অসীমতক সমষ্টি থাকবে। তাহলে অসীমতক সমষ্টি কি? অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে এস ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস আর সমান a মানে কত? a মানে হচ্ছে 1, তাহলে 1/1 মাইনাস আর মানে কত? 1/2 লিখে দিলাম। সমান নিচে সমান 1 ডিভাইড বাই, এরকম অবস্থা থাকলে অঙ্ক লসাগু নিতে হয়। লসাগু হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 1 ভাগ করলে কি 2, 2 1 2 মাইনাস 2 2 কেটে গেল 1 থাকে, তাহলে 1। তাহলে 1 ডিভাইড বাই 1/2 সমান 1 গুণিত 2/1 সমান 2। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 2। এভাবে করে আমার অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। প্রতি অঙ্কের এভাবে করে আমার কি করতে হবে? অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে যদি আমি এইভাবে পারি, তাহলে অসীমতক সমষ্টি হয়ে যাবে। তার আগে আমাকে মাথায় রাখতে হবে অসীমতক সমষ্টি তখনই থাকবে যখন আমার আর এর মানটা অনেক চেয়ে ছোট হবে। এইগুলো যদি আমি পড়তে পারি, তাহলে আমার সব কিছু অঙ্ক হয়ে যাবে। এবং এই টপিকগুলো এগুলো হচ্ছে বেসিক। যদি আপনি সুন্দরভাবে ক্লাসটি দেখেন, তাহলে আপনার A to Z কভার হয়ে যাবে। এবং এই ক্লাসগুলা আরও পেতে এবং SSC 26 ব্যাচ বা যারা আছেন, এইরকম ক্লাসগুলো আরও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।